সো বেসিক্যালি বহুভুজ সূত্র আসলে কি, একাধিক ভেক্টরের জন্য দরকার, মানে একাধিক না, দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি নির্ণয়ের জন্য। So, দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি নির্ণয়ের জন্য আসলে কেন প্রয়োজন দাঁড়াও আমরা আঁকি। এ হচ্ছে এ ভেক্টর, এ হলো বি ভেক্টর, এরপরে এই হচ্ছে ধরো সি ভেক্টর। তাহলে কোয়েশ্চেন হচ্ছে এ বি সি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু কত। তাহলে আমাকে দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি কিভাবে দেখাইতে হবে। সো বেসিক্যালি বহুভুজ সূত্র যে জিনিসটা মেনে চলে সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র এর সূত্রের নিয়ম। ত্রিভুজ সূত্রের নিয়ম অনুযায়ী বহুভুজ সূত্র আসলে কাজ করে। তো বহুভুজ সূত্র যদি ত্রিভুজ সূত্রের নিয়ম অনুযায়ী কাজ করে, তাহলে প্রথম দুইটা ভেক্টরের লব্ধি যোগ করি। তো লব্ধি যোগ করে আমি একটা ভেক্টর পাইলাম সি ভেক্টর। এই ভেক্টরের সাথে তৃতীয়, আচ্ছা এটা ডি ভেক্টর ধরে, তো আমি এই ভেক্টরের সাথে আবার সেই থার্ড ভেক্টরটা যুক্ত করলাম। সো থার্ড ভেক্টরটা যুক্ত করলে তখন হয়ে যায় এরকম। তাইলে দেখো এই ভেক্টরটা কি হয়ে গেল, ডি ভেক্টর প্লাস সি ভেক্টর হয়ে গেল। তাহলে এই ভেক্টরের আমরা নাম দিলাম ই ভেক্টর। সো বেসিক্যালি কি হইলো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর যোগ করে আমি ডি ভেক্টর পেলাম, ডি ভেক্টরের সাথে সি ভেক্টর যোগ করে আমি ই ভেক্টর পেলাম। সো ই হলো এ বি ও সি এর লব্ধি ভেক্টর। ঠিক আছে, তাহলে এ বি সি এর লব্ধি ভেক্টর কে, ই ভেক্টর। এখানে এটাই আসলে বহুভুজি নির্দেশ করে। সো 4 5 6 7 8 10 এক সংখ্যক ভেক্টরের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হবে। সো আমরা লিখতে পারি, ধরো এন ভেক্টর, এনটা ভেক্টর আছে, তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ওয়ান ভেক্টর প্লাস এ টু ভেক্টর প্লাস এ থ্রি ভেক্টর, এরকম করতে 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 সবগুলা ভেক্টরের লব্ধির যোগফল। ঠিক আছে, এটাই আসলে, এই সবগুলাকে যদি আমাকে জ্যামিতিক ভাবে দেখাইতে হয়, জ্যামিতিক ভাবে সকল ভেক্টরের লব্ধি বহুভুজ সূত্রের মাধ্যমে দেখানো যায়। ঠিক আছে, তো চলো পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাই, যে ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সাইন সূত্র ব্যাপারটা বুঝতে হবে আগে। এটা কিন্তু ইন জেনারেল ভেক্টরের সাইন সূত্র বলতেছে না, ত্রিভুজের সাইন সূত্র। সো আগে একটা ত্রিভুজ আঁকি, এরপরে আমরা স্টেটমেন্ট গুলাকে ক্লিয়ার করবো। ত্রিভুজের সাইন সূত্র বলতে আসলে এখানে কি বুঝাচ্ছে। ঠিক আছে, তাইলে আমরা ধরলাম এ বি সি, এটা হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের কোণগুলা আমাদের এই বাহু দ্বারাই নির্দেশ করলাম, মানে শীর্ষবিন্দু দ্বারাই কোণ নির্দেশ করা হয়েছে। এবং বাহুর দৈর্ঘ্য, এ বি এর বাহুর দৈর্ঘ্য এ স্মল এ, বি সি এর বাহুর দৈর্ঘ্য বি, এবং এ সি এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি, বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এই কোণগুলাকে আমি নাম দিয়ে ফেলি আলফা, বিটা, গামা। ওকে, বেসিক্যালি ত্রিভুজের সাইন সূত্র বলতেছে আসলে যে বাহুর দৈর্ঘ্য, মানে এই জিনিসটা মনে রাখা লাগবে, বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই বাহুর বিপরীত কোণের সাইন অনুপাত। তো এইটা আসলে ধ্রুবক হবে, একটা ধ্রুবক, এটা আসলে ধ্রুবক হবে। এবং জ্যামিতিতে বা আমরা যখন ম্যাথ করতে যাব এটাকে বলে আসলে টু আর কে কি বলা হয়, আর কে কি বলা হয়, আর কে বলা হয় পরিবৃত্তের ব্যাসার্ধ। সো আমি এখানে লিখে রাখি পরিবৃত্তের ব্যাসার্ধ। সো এটা তোমরা আসলে এই স্থিতিবিদ্যা যখন করবা, স্থিতিবিদ্যা অথবা সরল রেখায় বস্তুর গতি, তখন এই জিনিসগুলা আরো ক্লিয়ারলি দেখতে পারবা। জিনিসটা আসলে অনেকটা এরকম হয়ে যায়, এই হয়ে যায় জিনিসটা এরকম একটা বৃত্ত। এটা আমার পুরোপুরি হয় নাই, এটা আমার পুরোপুরি হয় নাই, কাছাকাছি হয়েছে।
সো এই বৃত্তের ক্ষেত্রে আসলে এখান থেকে আমি যদি একটা সেন্টার দেখাই, ধরো এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এই যে এই জায়গায় আসলে এটাকেই বলে আর। সো এটাই হচ্ছে আর, এবং এই ধ্রুবকটা হচ্ছে 2r থাকে। সো বেসিক্যালি আমাদের এই সাইন সূত্রটা আসলে এরকম থাকে। তাহলে আমি এখানে একটু দেখি যে বাহুর দৈর্ঘ্য অলরেডি লিখে ফেলছি। তাহলে সাইন, আচ্ছা সাইনটা পরে লিখবো। বাহুর দৈর্ঘ্য কি এ, তাহলে এ ডিভাইডেড বাই এর বিপরীত আছে গামা, তাহলে সাইন গামা ইজ ইকুয়াল টু বি, বি এর বিপরীতে আছে কি আলফা, সাইন আলফা ডিভাইডেড বাই সি, সি এর বিপরীতে আছে কে, সি এর বিপরীতে, মানে এই সি এর বিপরীতে আছে কে বিটা, সাইন বিটা। ঠিক আছে, ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক কনস্ট্যান্ট ধরে নিলাম। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের মনে রাখা লাগবে আমাদের অনেক ম্যাথ সলিউশনের ক্ষেত্রে। এই এই আইডিয়াটা হচ্ছে আমাদের কাজে লাগাইতে হবে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের সাইন সূত্রের বিশেষ দিক, যে বেসিক্যালি আমরা এই জিনিসটা মনে রাখবো যে বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই ওই বাহুর বিপরীতের কোণের সাইনের অনুপাত, এবং প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে কন্ডিশন গুলো সঠিকভাবে কাজে লাগাইতে হবে, আদারওয়াইজ আমরা বুঝবো না আর কি, সাইন সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না। তো পরবর্তীতে দেখি কোসাইন সূত্র আসলে একই একইভাবে ত্রিভুজকে কনসিডার করা লাগে, কিন্তু এখানে পরিকেন্দ্র বা অন্য কোনো কিছু নিয়ে আমাদের ক্যাচাল নাই। আমরা দেখো এই জিনিসটাকে খুব সুন্দর করে প্রকাশ করি যে এ বি সি। প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা হচ্ছে এই ত্রিভুজটা আঁকলাম, ত্রিভুজটা এঁকে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো দিলাম এবং ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকে নির্দেশ করলাম, এবং তিনটা শীর্ষবিন্দুর যে কোণ উৎপন্ন কোণগুলো ওইগুলাকে নির্দেশ করি আলফা, বিটা, গামা। তো দেখো আমরা কোসাইন সূত্র থেকে আসলে এই কোণগুলাকে বের করার নিয়মটা শিখবো। সো কজ আলফা ইজ ইকুয়াল টু, দেখো কজ আলফার বিপরীতে যে দুই বাহু আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে দিব, এবং তৃতীয় বাহুটাকে বিয়োগ করে দিব ডিভাইডেড বাই 2ab। এরপরে কজ বিটা, দেখো কজ বিটা হচ্ছে বিটার দুই পাশের যে বাহু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বিসি। তারপরে কজ গামা ইজ ইকুয়াল টু কি কি দাঁড়াচ্ছে, দেখো কস গামার দুই পাশে কি আছে এ আর সি, তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কি হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা কোত্থেকে বের করব, কোসাইন সূত্র থেকে। তো এরপরে আসো যে আমরা লামির উপপাদ্য করবো। লামির উপপাদ্য এখন না, আমরা হচ্ছে আগে ত্রিভুজের মাধ্যমে সাম্যাবস্থা জিনিসটা দেখি, এরপরে আমরা লামির উপপাদ্য পড়বো। লামির উপপাদ্য বেসিক্যালি সাম্যাবস্থার উপর ক্রিয়াশীল। ঠিক আছে, তাহলে আমরা ত্রিভুজ সূত্র থেকে সাম্যাবস্থা দেখব, এরপরে আমরা লামির উপপাদ্য নিয়ে আলোচনা করব। সো বেসিক্যালি সাম্যাবস্থা আগে বুঝতে হবে সাম্যাবস্থা কি। সো সাম্যাবস্থা হলো একটি বস্তুর উপর ক্রিয়াশীল ক্রিয়াশীল বলের লব্ধি শূন্য হলে ওই বস্তুর অবস্থা অবস্থায় সাম্য অবস্থায় আছে। ঠিক আছে, সাম্যাবস্থার কন্ডিশন কিন্তু আছে। সাম্যাবস্থার কন্ডিশন হচ্ছে যে ওই বস্তুর উপর ক্রিয়াশীল সকল বলের সমষ্টি শূন্য, এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হচ্ছে এটা রৈখিক বল। আরেকটা কন্ডিশন হচ্ছে ওই বস্তুর উপর ক্রিয়াশীল সকল টর্ক শূন্য। টর্ক টর্ক মানে ঘূর্ণন বল। এই দুইটা জিনিস নিয়ে আমরা বেসিক্যালি সাম্যাবস্থাকে ডিফাইন করি। ঠিক আছে, তো আমরা এই কেসে হচ্ছে লব্ধি বল শূন্য আমরা বিবেচনা করব। ধরো একটা বস্তু ঝুলে আছে ওয়ালে, ঠিক আছে, একটা বস্তু ওয়ালে ঝুলে আছে এভাবে। সো এই হচ্ছে দড়ি, একটা দড়ি, এই হইলো আরেকটা দড়ি।
তাইলে সে ঝুলে আছে, তাহলে তার উপর ক্রিয়াশীল বলগুলা কি কি? তার উপর ক্রিয়াশীল বল হচ্ছে এই দড়ি T1 বলে উপরের দিকে টানতেছে, এই দড়ি T2 বলে উপরের দিকে টানতেছে এবং নিচের দিকে এই বস্তুর ওজন কাজ করতেছে। তাইলে সে কি নড়তেছে? না। সে কি ঘুরতেছে? না। সে স্থিতিশীল অবস্থায় আছে অনেকগুলা বলের ক্রিয়া থাকার কারণে। তাইলে বেসিক্যালি আমরা এই জায়গায় বলতে পারি T1 একটা বল ভেক্টর প্লাস T2 ভেক্টর প্লাস ডব্লিউ ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। এই কেসটাকে বলা হয় সাম্য অবস্থা। ঠিক আছে? তাইলে সাম্য অবস্থায় ক্রিয়াশীল সকল বলের লব্ধি কি হবে? শূন্য হবে। তাইলে তুমি চিন্তা করো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টর কি হচ্ছে? শূন্য ভেক্টর হচ্ছে। তাহলে এর কিন্তু দিক নির্ণয় করা যায় না। তাহলে মান শূন্য, দিক অনির্ণয়। অনির্ণয় জিনিসটা কি ক্লিয়ার? মান শূন্য হয়, দিক তাহলে কি হবে? অনির্ণয় হবে। সো বেসিক্যালি আসো যে আমরা এই জিনিসটাকে একটা ত্রিভুজের সাহায্যে দেখাই। তাহলে এই বরাবর কাজ করে T1 ভেক্টর, এই বরাবর কাজ করে T2 ভেক্টর, এই বরাবর কাজ করে W ভেক্টর। ঠিক আছে? তাহলে এই সবগুলাকে আমরা একটা ত্রিভুজের সাহায্যে নিয়ে আসি। যে ধরো W ভেক্টরটাকে আমি দেখাই এইভাবে, এটা হচ্ছে W ভেক্টর। ফাইন, এটা W ভেক্টর। এবার এটা T1 ভেক্টর। সো T1 ভেক্টর, এই যে T1 ভেক্টর হইলো। এরপরে দেখো T2 ভেক্টর, এই যে T2 ভেক্টর হয়েছে। এবার এখন দেখো আমি এই ভেক্টরটাকে দেখাচ্ছি কমলা কালার দিয়ে। এখানে T1 ভেক্টর, এইটা হচ্ছে T2 ভেক্টর, এইটা হচ্ছে W ভেক্টর। এখন আমরা এই কেসে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। সো এ বি সি। সো ত্রিভুজ এ বি সি এ ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে আমরা পাবো যে দেখো ত্রিভুজ সূত্র আমরা কিভাবে অ্যাপ্লাই করব। আমরা যে কোনো দুইটা ত্রিভুজ নেই, তাহলে এই দুইটা ত্রিভুজ নিলাম। T1 ভেক্টর প্লাস T2 ভেক্টর ইজ ইকুয়াল টু বিপরীত ক্রমে হবে। তাহলে এই ভেক্টরটা হওয়ার কথা এদিকে, তার মানে কি মাইনাস ডব্লিউ ভেক্টর না? তাইলেই তো আমরা ত্রিভুজ সূত্র হিসেবে বলতে পারি। ঠিক আছে? তাহলে এই ভেক্টরটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে কি আসতেছে? T1 প্লাস T2 প্লাস ডব্লিউ ইজ ইকুয়াল টু 0। সো বেসিক্যালি আমরা যা বুঝলাম ত্রিভুজ সূত্রতে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর। এখন সি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, তবে সাম্যাবস্থা তৈরি করবে। জিনিসটা কি বুঝতে পারছো? তাহলে আমি তখন জিনিসটাকে দেখবো এরকম এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর। তাহলে আমি তখন লিখতে পারবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। জিনিসটা কি ক্লিয়ার? তাহলে এই ভেক্টরকে আমরা তখন বলবো সাম্যাবস্থায় আছে। সো বেসিক্যালি দেখো যে সাম্যাবস্থার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, সো সাম্যাবস্থার ক্ষেত্রে আমি ত্রিভুজ সূত্র দিয়ে যদি দেখাই, তাহলে এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর এবং এই ক্রমে হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে উল্টা ক্রমে। তাহলে সি ভেক্টর, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এখন কন্ডিশন হচ্ছে সাম্যাবস্থার কন্ডিশন ত্রিভুজ সূত্র অনুযায়ী। ত্রিভুজ সূত্র অনুযায়ী সাম্যাবস্থার কন্ডিশন কি হবে বা কি হওয়া উচিত? ত্রিভুজ সূত্র অনুযায়ী সাম্যাবস্থার কন্ডিশন, ভেক্টর তিনটি একই ক্রমে ক্রিয়াশীল থাকবে। দ্যাটস ইট। আর কোন ধরনের কন্ডিশন দরকার নেই। তাইলে দেখো ভেক্টর তিনটা কিভাবে একই ক্রমে ক্রিয়াশীল থাকবে। এই হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরের মাথার সাথে আরেকটা ভেক্টরের লেজ, ঠিক আছে, এবং এই লেজের এই মাথার সাথে আগের ভেক্টরের আবার লেজ যুক্ত থাকবে। তো বেসিক্যালি এইটাই হচ্ছে আমাদের সাম্যাবস্থা তৈরি করে। তাহলে আমি তখন লিখতে পারবো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। ঠিক আছে? তাহলে সাম্যাবস্থায় এই যে পি প্লাস কিউ
প্লাস এই আর ভেক্টরের লব্ধির ভ্যালু কি আসবে? 0 আসবে। জিনিসটা ক্লিয়ার? আশা করি ক্রিস্টাল ক্লিয়ার হওয়া উচিত। সো নেক্সট হচ্ছে আমরা সাম্যাবস্থা বুঝছি, এখন আমরা দেখব যে সামান্তরিক সূত্রের মাধ্যমে সাম্যাবস্থা আসলে কিভাবে বুঝায়। আমরা ত্রিভুজ সূত্র দেখেছি, এখন দেখব সামান্তরিক সূত্রের মাধ্যমে। সো বেসিক্যালি সামান্তরিক সূত্রের আলোকে, সো ধরো একটা বস্তুকে টেনে নেওয়া হচ্ছে, এই বস্তুকে এই দিকে টানা হচ্ছে 10 নিউটন বলে, এই দিকে টানা হচ্ছে 20 নিউটন বলে। সো বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা হলো তোমার কত ডিগ্রি? 60 ডিগ্রি। সো তোমার তাহলে বস্তুটার গতি কোন দিকে হবে? বস্তুটার গতি থাকবে এই বরাবর লব্ধি আর। এখন কেউ যদি এই লব্ধি বলের বিপরীত দিকে একটা বলে টান দেয়, ধরো এটা টান দিল কিউ বলে, তাহলে এই বস্তুটা কি আর এই জায়গা থেকে সরবে? না, এই বস্তুটা আর এই জায়গা থেকে সরবে না। তাইলে সে তখন কি ক্রিয়েট করলো? এই যে পি ধরলাম, এটারে ধরলাম এস, তাইলে পি ভেক্টর, এস ভেক্টর এবং মাইনাস আর ভেক্টর সাম্যাবস্থা তৈরি করে। তাহলে কি বুঝতে পারলাম আমরা? আমরা যে পয়েন্টটা বুঝতে পারলাম যে ভেক্টরের সামান্তরিক সূত্রে পি ও কিউ ভেক্টরের লব্ধির সমান মানের ভেক্টর সম্পূর্ণ বিপরীত দিকে ক্রিয়াশীল হলে সাম্য অবস্থা তৈরি হয় বা হবে। দেখো আমরা দেখাই, এই হলো একটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর, এই হলো আরেকটা ভেক্টর পি এবং কিউ, এবং তাদের লব্ধি হচ্ছে এই বরাবর। ওয়েট, তো তাদের লব্ধি যদি হয় আর ভেক্টর, তো এই ভেক্টরের উল্টা দিকে আমার মাইনাস আর ভেক্টর ক্রিয়াশীল করা লাগবে। সো আমি কি করলাম? মাইনাস আর ভেক্টর দিলাম এবং এইটাকে আমি বলতেছি এস ভেক্টর। ঠিক আছে? তাহলে কিউ, পি এবং এ এস ভেক্টর, এই তিনটা মিলে এই যে ক্রিয়াশীল কণার উপর লব্ধি ভেক্টর শূন্য করবে, তখনই সে কিসে থাকবে? সাম্য অবস্থায় থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর। ঠিক আছে? তাহলে এই জায়গায় আসতেছে কি? দেখো, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের মান ইজ ইকুয়াল টু আর ভেক্টর আসবে মাইনাস, এবং পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এই যে লব্ধি, সেও কিসের সমান? আর ভেক্টরের সমান। সো বেসিক্যালি দুইটা মানে সেম, কিন্তু দিকে বিপরীত। তাহলে এই যে ভেক্টর দুইটা পরস্পর দিকে কিসে থাকবে? তাহলে এই 180 ডিগ্রি কোণে বিপরীত হয়ে যাবে। সো বেসিক্যালি আমি তখন বলতে পারবো যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর। সো এইখান থেকে আসবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু প্লাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু 0। সো এই জিনিসটাই আসলে এইখানে ক্রিয়াশীল। জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো, একদম ইজি জিনিস। তুমি একটা বস্তুকে দুই দিক থেকে টানতেছো এবং আরেকজন কি করলো? যে দিকে গতিশীল সেটার বিপরীত দিকে টানতেছে, তাইলে এই তিনজন মিলে তোমরা কি করবো? ওই বস্তুর উপর সাম্য অবস্থা ক্রিয়েট করবা। ঠিক আছে? তাইলে এই যে দেখো, এই কোয়েশ্চেনটা সলভ করি। এই কোয়েশ্চেনটা সলভ করলে আমরা বুঝতে পারবো যে সাম্য অবস্থা বলতে আসলে কি বোঝানো হচ্ছে। কোন বিন্দুতে 5 নিউটন ও 5 নিউটন মানে দুটি বল পরস্পর 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত, এদের সাথে কত মানের তৃতীয় আরেকটি বল কিভাবে ক্রিয়া করলে তাদের লব্ধি বল শূন্য হবে? কোয়াইট ইন্টারেস্টিং। দেখো, আগে আমরা এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করার ট্রাই করি। এই হচ্ছে 5 নিউটন, এই হলো 5 নিউটন। সো এই তারা কিভাবে ক্রিয়াশীল? তারা হচ্ছে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এই হলো 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। 5 নিউটন, 5 নিউটন, এদের সাথে তৃতীয় আরেকটি বল কিভাবে ক্রিয়া করলে
সো এই ধরো তৃতীয় আরেকটা বল, এই হচ্ছে তৃতীয় আরেকটা বল, এটাকে আমি হলুদ সাইন দিয়ে দেখাইলাম। ধরো তৃতীয় আরেকটা বল হচ্ছে পি কিউ, এটা হলো আর। আর সো আর কিভাবে ক্রিয়া করলে তাদের লব্ধির মান শূন্য হবে? সো আমরা সামান্তরিক সূত্র এখানে অ্যাপ্লাই করব। তাহলে এই দুইটার লব্ধি আমাদের কি এই বরাবর হবে। তাহলে এইটা বের করে এরপর তাদের সাথে আমি কোণ বের করে ফেললে পারবো না। তাইলে আমার দেখো এই কোণটা, এইটা হচ্ছে আমার কোণ আলফা, আলফা না থিটা, আমার তো আলফা দেয়া আছে। তাহলে আমি এর সাথে এই পাঁচটা আমি কি করে ফেলবো, দেখো থিটা যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে 180 মাইনাস থিটা। এটা যদি থিটা হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে 30 মাইনাস থিটা, এন্ড এই কোণটা হয়ে যাবে কি 180 মাইনাস 30 প্লাস থিটা। সো বেসিক্যালি এটারে যদি আমি আলফা নাম দেই, এটারে নাম দিলাম বিটা, এটারে নাম দিলাম গামা, তাহলে আমি পেয়ে গেলাম। ঠিক আছে? এখানে আমাদের কিন্তু লব্ধি বল বের করে কোনো কাজ নাই, আমরা বের করব যে আসলে কোনটা কিভাবে কাজ করে। দেখো আমরা একটা জিনিস শিখছিলাম ফার্স্ট ক্লাসে, যে দুইটা সমান মানের ভেক্টর, দুইটা সমান মানের ভেক্টর তাদের লব্ধি, লব্ধি কি হবে, লব্ধি পরস্পরকে কি করে, এই মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। সো বেসিক্যালি এইখানে যেহেতু 30 ডিগ্রি আছে এবং সে 5 নিউটন, সে 5 নিউটন, তাইলে এই যে লব্ধি এই কোণটাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাইলে এখানে মধ্যবর্তী দিক নির্দেশক কোণ কত হবে, 15 ডিগ্রি। আমরা কিন্তু বুঝে গেলাম এই জিনিসটা। সো 15 ডিগ্রি হবে এই কোণটা, তাহলে এই কোণটাও কি হবে 15 ডিগ্রি হবে। তাহলে আমাদের আলফা দেয়া আছে, আলফা হচ্ছে কত 30 ডিগ্রি। আমরা বিটা বের করবো কত 180 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, দ্যাট মিনস 15 ডিগ্রি হলে কত আসবে 165 ডিগ্রি, এবং গামা আসবে কত 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, দ্যাট মিনস যে 180 মাইনাস 30 150 প্লাস 15, দ্যাট মিনস 165 ডিগ্রি। সো আমি যদি তিনটা কোণকে যোগ করি তাহলে আমার 360 ডিগ্রি আসবে। তো 165 যোগ 165 যোগ 30 360 ডিগ্রি আসবে। সো তিনটা যোগ করলে আলফা বিটা প্লাস গামা ইকুয়াল টু কত 360 ডিগ্রি আসতেছে। সো ইজি একটা কোয়েশ্চেন ছিল। সো আমরা একটু আবার ভিজুয়ালাইজ করে একটু দেখি যে এই হলো 5 নিউটন বলের একটা বল কাজ করতেছে, এই হইলো আরেকটা 5 নিউটন বল কাজ করতেছে, এবং আমি বললাম যে এইদিকে হইলো যে সেই আরেকটা বল কাজ করবে কিউ। সো ওইটা আমাদের কত সেটা আমাদের জানার দরকার নাই। আর ধরো এটা পি 5 নিউটন, এটা কিউ 5 নিউটন, এদিকে আননোন আরেকটা বল 5 নিউটন। সো এই অ্যাঙ্গেলটাকে আমি আলফা ধরলাম এবং সে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। সো সে যদি 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বললাম গামা, সরি বিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে গামা। তাহলে এই অ্যাঙ্গেলটাই হইলো কত 165 ডিগ্রি, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে 165 ডিগ্রি। সো বেসিক্যালি বিটা এবং গামা পরস্পর সমান, কিন্তু আলফা হচ্ছে 130, সরি শুধু 30 ডিগ্রি। সো এটার অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে তৃতীয় আরেকটি বল প্রথম দুইটি বলের সাথে 150 প্লাস 15, দ্যাট মিনস 165 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি বল শূন্য হবে। তো তখন আমি বলবো যে ধরো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু 0। পরবর্তী পরবর্তী কোয়েশ্চেনটা আমাদের কি বলতেছে, একই সময় তিনটি সমতলীয় বলের ক্রিয়ায় একটি সাম্যাবস্থা আছে, এদের মধ্যে দুইটি বলের প্রত্যেকটি 4 একক এবং বল দুইটির মধ্যবর্তী কোণ কি বলতেছে 120 ডিগ্রি হলে তৃতীয় বলটি নির্ণয় করো। খুবই ট্রিকি কোয়েশ্চেন। দেখো এই হচ্ছে একটা বল এবং এই হলো আরেকটা বল, তাদের মধ্যবর্তী কোণ কত বলতেছে। ধরে নেই আমরা এখানে তৃতীয় আরেকটা বল আছে, এই এভাবে আছে তৃতীয় আরেকটা বল। সো এটাকে আমরা নাম দিলাম পি 4, এটাও কিউ 4, এটা আর। খুবই ট্রিকি কোয়েশ্চেন। দেখো আমরা জানি এই যে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি। সো
আমরা এটাও জানি যে সমান হলে তাদের লব্ধি পরস্পরকে কি করবে, মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এই কোণটা কত দাঁড়াবে, এই কোণটা দাঁড়াবে 60 ডিগ্রি। তাহলে দেখো ইজিলি এখান থেকে বুঝতে পারতেছি, আমরা ইজিলি বুঝতে পারতেছি যে বল দুটির মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি এবং এই কোণটা কত আসতেছে 60 ডিগ্রি। তাহলে কিভাবে ক্রিয়া করবে, 180 মাইনাস 60, দ্যাট মিনস এটা হয়ে যাবে কত, এই কোণটা হয়ে যাবে 120 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটা কত হয়ে যাবে 120 ডিগ্রি। তার মানে আলফা 120 ডিগ্রি, বিটা 120 ডিগ্রি, গামা গামা 120 ডিগ্রি। কিন্তু এগুলো আমাদের অ্যান্সার চাই নাই। তৃতীয় বলটা কত, তার মানে পি এবং কিউ এর যদি আমি লব্ধি বের করি তাইলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি দুইটা বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে তাদের লব্ধি এবং সমান হলে তাহলে তাদের লব্ধি ওই বলগুলোর সমান হবে। তাহলে আর ভেক্টরের ভ্যালু টি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos 120 ডিগ্রি যদি করি তাইলে আর ইজ ইকুয়াল টু কত আসবে, 4 ইউনিট আসবে। তাহলে তৃতীয় বলটা কত, 4 ইউনিট বা 4 একক। ক্লিয়ার? তাহলে এই বলটাও কিভাবে ক্রিয়াশীল, 120 ডিগ্রি কোণে অন্য বল দুইটার সাথে ক্রিয়াশীল। তো পরবর্তী কোয়েশ্চেন দেখি। ট্রিকি কোয়েশ্চেন ছিল যে 3 নিউটন, 4 নিউটন এবং 12 নিউটন মানের তিনটি বল একটি কণার উপর এমন ভাবে ক্রিয়াশীল হয় যে বল তিনটি পরস্পরের সমকোণে ক্রিয়াশীল থাকে, তাহলে তবে লব্ধি বলের মান কত হবে। খুবই ইজি কোয়েশ্চেন, তুমি একটু দেখো এটা আমরা কিভাবে বের করব। যে ত্রিমাত্রিক ভাবে আমাদের এটা একটু চিন্তা করা লাগবে, ত্রিমাত্রিক ভাবে। ঠিক আছে, ত্রিমাত্রিক ভাবে, যে ত্রিমাত্রিক ভাবে তিনটা অক্ষ পরস্পরের সাথে কিভাবে থাকে, 90 ডিগ্রি থাকে, আমরা জানি এই জিনিসটা। সো এটাকে ধরলাম 3 নিউটন, এইটাকে ধরলাম 4 নিউটন, এইটাকে ধরলাম 12 নিউটন। সো এটা 3 নিউটন, 4 নিউটন, 12 নিউটন যদি হয় তাহলে তাদের লব্ধি আমি কিভাবে বের করব। দেখো যে এই যে 3 এবং 4 নিউটনের লব্ধি কি হবে, এই বরাবর হবে। ঠিক আছে, এই বরাবর। আর আর 1 দিলাম, তাহলে এই বরাবর কত আসবে, দেখো তারা পরস্পর 90 ডিগ্রিতে আছে। সো এইটা হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। তার মানে এই কোণটা আসতেছে, এই যে লব্ধিটা আসতেছে 5। আমার দরকার এই কোণটা বের করা। সো এই কোণটা tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব কত 4 এবং ভূমি কত 3। তাহলে এই বরাবর লম্ব টানলাম, এটা হইলো 4, এটা হচ্ছে 3। আমরা জানি যে যেই কোণটা বড় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার বিপরীতটা কি হয়, বড় কোণ হয়। তাহলে এটা আসবে 53 ডিগ্রি। তাহলে এই যে পুরো অ্যাঙ্গেলটা কত আসবে, ধরলাম এটা আলফা, আলফা সমান 90 ডিগ্রি প্লাস 53 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, 143 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এখন তুমি লব্ধি বের করবা। লব্ধি বল আর ইজ ইকুয়াল টু এই যে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 cos 143 ডিগ্রি ডট কি আসবে 12 ইন্টু 5। তাহলে এখান থেকে তুমি লব্ধি বলটা পেয়ে যাবা। সো এটার মান কিন্তু 30 স্কোয়ার প্লাস cos 143 ডিগ্রি 2 into 12 into 5 into minus 0.8, that means 8 divided by 10. So এখান থেকে তুমি পাবা, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 5 5 5 cancel out, so স্কয়ার রুট 169 মাইনাস, দেখো ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে হয়। সো 169 মাইনাস, সো 8 ইন্টু 12, 8 12 96 96। সো এটা যদি আমি মাইনাস করি, স্কয়ার রুট 169 মাইনাস, এটা অ্যান্সার আসে রুট ওভার 73 নিউটন। সো ক্রিয়া করলে কিভাবে থাকবে, রুট ওভার 73 নিউটন। ঠিক আছে, লব্ধি বলের মান নির্ণয় করতে বলা হয়েছে এবং আমরা হচ্ছে লব্ধি বলটাই নির্ণয় করেছি। সো পরবর্তী কোয়েশ্চেন, দুইটি সমমানের ভেক্টর কোনো এক বিন্দুতে ক্রিয়াশীল, তাদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান হলে মধ্যবর্তী কোণ কত। এটা আমরা অলরেডি করেছি লাস্ট ক্লাসে। সো এটার কোণ আসলে কি, 120 ডিগ্রি। দেখো দুইটি সমমানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল, এই হচ্ছে একটা
পি ভেক্টর, এই হলো আরেকটা ভেক্টর কিউ, এবং এটাও পি ভেক্টর, এবং কোনো একটি ভেক্টরের মানের সমান লব্ধি, তাহলে এই হলো লব্ধি আবার পি এর সমান, তাহলে এই কোণটা কত হবে, 120 ডিগ্রি হবে।